হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদের বিগত বছরের 25টি টাইপের অঙ্ক করাবো। তো প্রত্যেকটা টাইপ তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু পুলিশ পরীক্ষা নয়, তোমাদের আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস বলো বা পিএসসি ক্লার্কশিপের যে এক্সামগুলো হবে, সমস্ত পরীক্ষার জন্য এই 25টি টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো আমি করাবো, তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা লাস্ট 10 বছরে যে অঙ্কের প্রশ্নগুলো এসছে ধরে ধরে দেখবে এই অঙ্কগুলো কোনো না কোনো সালে রিপিট হয়েছে। দেখো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অন্তত করে দিও, কারণ তোমাদের জন্য এত পরিশ্রম করে এই অঙ্কগুলো নিয়ে এসেছি আর এই গরমের ভিতরে কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি। তো অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার করে দিও। দেখো কি বলছে, দুটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত 3:4, ওই সংখ্যা দুটির যোগফল কত হবে? তো এই অঙ্কটা তোমরা বিগত 10 বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উঠিয়ে দেখবে এই অঙ্কটা বহুবার রিপিট হয়েছে। তো এই অঙ্কটা তোমাদের আমি বেসিক নিয়মে করাবো, প্লাস শর্টকাটে কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। দেখো, এখানে বলছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত সেটা বের করতে হবে। তো আমরা ধরে নেব যে সংখ্যা দুটির গসাগু x হলে সংখ্যা দুটি কী হয়ে যাবে? সংখ্যা দুটি হয়ে যাবে, একটা 3x হবে আর একটা হয়ে যাবে 4x। তো এখন আমরা এখানে কী পেলাম? দেখো, সংখ্যা দুটি পেয়ে গেলাম 3x 4x, গসাগু পেয়ে গেলাম, লসাগু 60 দেওয়া আছে। তো একটা ফর্মুলা আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়? লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা তোমরা কম বেশি সবাই জানো, কারণ এই ফর্মুলা দিয়ে প্রত্যেকবার একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসে। এখন এই এক্স আর এই এক্স কাটো, তাহলে 3 আর 4 গুণ করলে তোমরা কত পাবে? 3 এ 4 12x। তো 12x ইকুয়াল টু কত? 60। এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে নিতে পারবে। এক্স ইকুয়াল টু কত হবে? 60/12। তার মানে 12 দিয়ে 60কে যদি ভাগ করো কত হবে? 5 পাবে। সবাই পারবে। এখন এক্সের ভ্যালু 5 পেয়ে গেলাম, তার মানে 3x ইকুয়াল টু কত হবে? এক্সের জায়গায় 5 বসালে 3 এ 5 15, তো একটা সংখ্যা 15 হবে, আর একটা সংখ্যা এক্সের জায়গায় 5 বসালে 4 এ 5 20। তো এদের যোগফল 15 আর 20 যোগফল 35। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? অপশান নাম্বার বি। এখন দেখো, এটা তোমরা আর একটু তাড়াতাড়ি কীভাবে করবে? ফর্মুলা আমরা জানি যে গসাগু ইকুয়াল টু লসাগু বাই অনুপাতদ্বয়ের গুণফল। এখন লসাগু কত? 60, গুণফল কত? অনুপাতদ্বয়ের গুণফল। অনুপাত হচ্ছে 3 আর 4, এদের গুণফল হবে 3 এ 4 12। তার মানে এটাকে কাটো, 5 বার যাবে। তো গসাগু কত বেরিয়ে গেল? গসাগু ইকুয়াল টু 5। তো সংখ্যা দুটির যোগফল মানে সাম মানে কিন্তু যোগ, কত হয়ে যাবে? এদের অনুপাতে যোগ করো, 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। 7 গুণিতক গসাগু, 5 7 35। তো এইভাবেও বের করতে পারো, জাস্ট 1-2 লাইনে হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি 35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা কী বলছে। তো এই 77 নাম্বার প্রশ্ন, এটা করানোর আগে তোমাদের আমি অন্য অঙ্কগুলো করিয়ে দিই। এটা একটু মানে তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ অনেকের পরিমিতি বুঝতে একটু অসুবিধা হয়। তো এটা আমি শেষে বুঝিয়ে দেবো। যারা অঙ্কটা বুঝতে চাও শেষে, একদম শেষে আমি এটা করিয়ে দেবো। তোমরা একদম ভিডিও শেষ থেকে এটা দেখে নিও। পরের এই প্রশ্নটা দেখো, এই টাইপের যে সিঁড়ি ভাঙা নিয়ম, যেটাকে ল্যাডার ফ্র্যাকশন বলে ইংরেজিতে, এই টাইপের ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। দেখো, এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হয়? আমাদের নিচের দিক থেকে উপরের দিকে যেতে হয়। কি বললাম? নিচ থেকে উপরের দিকে যেতে হয়। এখন আমরা এই নিচের থেকে লসাগু করে করে উপরের দিকে যাব না, আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো, একদম নিচে যে ভগ্নাংশটা দেওয়া আছে x/1 - x, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই যে 2x এর নিচ থেকে যে পোর্শনটা আছে, 2x এর নিচ থেকে এই যে পোর্শনটা আছে, এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তো নিচে যে ভগ্নাংশটা আছে সেটা কি? x/1 - x। তো প্রথমে লিখে ফেলো x, তারপরে লেখো 1 - x। এখন দেখো, এখানে প্লাস কটা আছে বলো তো? এখানে দেখো দুটো প্লাস আছে, এখানে দুটো প্লাস, এই একটা আর এখানে একটা। তো দুটো প্লাস মানে তোমরা এখানে দুটো ড্যাশ দাও। এরপরে কি করব? এরপরে দেখো, এইখানে প্লাস আছে মানে দুটো যোগ করে দেবো। দুটো যোগ করলে কি হয়? x + 1 - x যোগ করলে -x + x কেটে যায়, এখানে পাবে 1। এরপরে আমরা কি করব? 1 আর 1 - x যোগ করো। তো 1 + 1 - x করলে তোমরা পাবে 2 - x। এখন দেখো, এই পোর্শনটা আমরা এবার কীভাবে লিখব? এই যে 2 - xটা আছে, এটা আমরা আগে লিখব। তার নিচে আমরা কী পাবো? 1 পাবো। 1 লিখে দাও। দেখো, এই যে পুরো পোর্শনটা, এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কি? 2 - x/1। তো এই পুরো পোর্শনটার মান পেলাম 2 - x/1। তার মানে আমরা এখন লিখতে পারি 2x/2 - x, নিচে 1টা লেখা লাগে না, ইকুয়াল টু কী হবে? 1 হবে। এখন 2x ইকুয়াল টু কী লিখতে পারি? 2x ইকুয়াল টু 2 - x। এই -xটা এই সাইডে আসলে কী হয়ে যাবে? 2x + x ইকুয়াল টু 2। তার মানে আলটিমেটলি পাচ্ছি 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3।
তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান নাম্বার বি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা প্রথমে কি করবে, এই যে সিঁড়ি ভাঙা নিয়মে একদম শেষে যে ভগ্নাংশটা আছে সেটাকে তোমরা এটাকে অ্যাটাক করবে, করে এর যে লবে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে ফেলবে, তারপরে হরের সংখ্যাটা লিখবে। যোগ বললে যোগ করে দিয়েছি, এক্স আর 1 - x যোগ করলে 1 হয়েছে, তারপরে 1 থেকে এটা বিয়োগ করলে 2 - x হয়েছে। দুটো ড্যাশ ছিল, এই পর্যন্তই যাবো, এরপরে আর আমরা যোগ করব না, কারণ দুটো প্লাস দুটো ড্যাশ। এই পর্যন্ত আসার পরে আমাদের কিন্তু যোগ করা থামিয়ে দিতে হবে। এখন আমরা এখান থেকে কীভাবে লিখেছি দেখো, যেটা আমাদের একদম শেষে আছে সেটা আমরা লবে রেখেছি 2 - x, তারপরে যেটা আছে সেটা আমরা এখানে লিখেছি। তো এই টোটালটার ভ্যালু পেয়েছি 2 - x/1, উপরে ছিল কত 2x, ইকুয়াল করে দিয়েছি 1-এর সাথে, করে আমরা কি পাচ্ছি x = 2/3। এখন দেখো পরের অঙ্কটি কি বলছে, দুইটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4%-এর যোগফল a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3। 2/3 মানে কি 2/3, 2/3। তো এখানে দেখো কি বলছে, a এর 5%, তো উভয় পক্ষে আমাদের ইকুয়ালের দুই সাইডে পার্সেন্টেজ থাকবে, সেই কারণে আমরা পার্সেন্টেজ লিখব না। a এর 5% মানে আমরা লিখতে পারি a গুণিতক 5, প্লাস b এর 4% মানে লিখতে পারি b গুণিতক 4, ইকুয়াল দিয়ে আমরা কী লিখবো দেখো, a এর 6%, তার মানে a গুণিতক 6, প্লাস b এর 8% b গুণিতক 8, এদের যোগফলের 2/3, তার মানে এটাকে আমরা কী করবো 2/3 দিয়ে দেবো এই সাইডে। এদের যোগফলের 2/3 সমান। এখন এই সাইড থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3টা এই সাইডে এসে গুণ হবে কি 5-এর সাথে, 3 × 5 = 15, তো আমরা এই সাইডে এখানে লিখে ফেলছি দেখো 3 × 5 = 15a, প্লাস 3 × 4 = 12b, ইকুয়ালের এই সাইডে কী হবে 6 × 2 = 12a, প্লাস 8 × 2 = 16b। এখন এই 12a এই সাইডে আসলে 15 এর সাথে বিয়োগ হয়ে কী হবে 3a হয়ে যাবে। 15 থেকে 12 বিয়োগ করো 3a হবে, আর এই 16 থেকে 12 বিয়োগ দিলে তোমরা কী পাবে 4 পাবে, 4b। আলটিমেটলি আমাদের কী হচ্ছে দেখো a/b আমরা কী পাচ্ছি 4/3, তার মানে a/b এর অনুপাতটা কী হবে, a/b এর অনুপাত হবে a অনুপাত b হয়ে যাবে 4:3। তো রাইট অ্যান্সার কি অপশান নাম্বার ডি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি শহরের লোকসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোকসংখ্যা এত হয় 1,10,250 জন হয়, তবে 1999 সালে লোকসংখ্যা কত ছিল? তো এই অঙ্ক করার একটা সিম্পল জাস্ট ফর্মুলা কি দেখো, এইভাবে করবে। ধরি লোকসংখ্যা ছিল p জন, তো p × 1 প্লাস কত পার্সেন্ট হারে বাড়ছে 5%, তাহলে 5/100। টাইম গ্যাপ কত 1999 থেকে 2001, 1999 থেকে 2001 টাইম গ্যাপ হচ্ছে 2 বছরের, তার মানে এখানে আমরা পাওয়ারে 2 দেবো, দিয়ে এটা কিসের সাথে ইকুয়াল করব 1,10,250-এর সাথে ইকুয়াল করে দেবো। এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারো, করলে তোমাদের এই যে আমরা এটা কী ধরেছি 1999 সালে লোকসংখ্যা কত ছিল, এই পি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কীভাবে বার করছি, 5 দিয়ে কাটো, 5 × 20 100, তার মানে উপরে থাকছে 1, এটা এলসিএম করলে তোমরা পাবে 21/20 তার স্কোয়ার, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আলটিমেটলি কী হচ্ছে p = এই সাইডে কী হবে দেখো 1,10,250 20 তার স্কোয়ার, তার মানে কত হবে 400। 400টা নিচে ছিল, এই সাইড চেঞ্জ করে আসলে উপরে চলে আসবে, আর 21-এর স্কোয়ার করলে তোমরা পাবে 441। ঠিক আছে, এখন 441 দিয়ে এই 11,025 এটাকে কাটো, শূন্যটাকে সাইডে রাখো, কাটলে তোমরা পাবে হচ্ছে 25। 441-এর সাথে 25 দিয়ে গুণ করলে তোমরা পাবে 11,025, আর এই যে শূন্যটা ছিল এখানে চলে আসবে। সাইডে একটু কাটাকাটিটা করে নেবে, কারণ দেখো এখানে তোমরা নিজেরাই এইভাবে একটু ভাগ করে নেবে, যারা একটু কম পারো তারা একটু সাইডে এইভাবে ভাগ করে নেবে। তো 11,025-কে 441 দিয়ে ভাগ করবে, প্রথমে 2 বার যাবে, 2 × 1 = 2, 4 × 2 = 8, 4 × 2 = 8, কত হচ্ছে 0, 2 হাতে হচ্ছে 1, 2 এখানে থাকছে 5, এরপরে 5 বার যাবে, গেলে তোমাদের 2205 হবে। আর একটা শূন্য ছিল, এই শূন্যটা এখানে চলে আসবে, সেটাই আমি জাস্ট করেছি। এখন 250 আর 400 যদি তুমি গুণ করো তাহলে কী পাবে বলো তো, 4 × 25 100, আর পিঠে 3টে শূন্য ছিল, পি এর ভ্যালু পেলাম আমরা কত 1 লক্ষ, তার মানে 1999 সালে লোকসংখ্যা ছিল কত 1 লক্ষ। তোমরা এইভাবে করতে পারো। আর একটা জাস্ট রেশিও মেথডের সেকেন্ডে কী করে বার করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফর্মুলাতে করলাম। এখন দেখো শহরের জনসংখ্যা কী হচ্ছে 5% হারে বৃদ্ধি হচ্ছে, তো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু ভগ্নাংশ কত হয় 1/20, 1/20,
তো এটা ছিল ইনিশিয়াল ভ্যালু, আর 1 বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছরে কত হচ্ছে 20 সাপেক্ষে 1 বাড়ছে। তার মানে প্রাথমিক অবস্থায় যদি জনসংখ্যা 20 হয়ে থাকে 1 বছর পরে সেটা 1 বেড়ে কত হচ্ছে 21 হচ্ছে। আর এইভাবে কত বছর বাড়ছে 2 বছর। তার মানে এটাকে আমরা 2 এর স্কোয়ার করে দিলাম। তো 20 স্কোয়ার করলে পাবে 400, আর 21 স্কোয়ার করলে পাবে 441। তো এটা হচ্ছে 2 বছর আগের জনসংখ্যা, আর এটা হচ্ছে 2 বছর পরের জনসংখ্যার অনুপাত। তার মানে 2 বছর পরের জনসংখ্যার অনুপাত 441 হলে 441-এর ভ্যালু কত দেওয়া আছে 1,10,250। তো যার মান দেওয়া থাকবে সেটা সবসময় নিচে থাকবে আর মানটা উপরে থাকবে 1,10,250। আমাদের বের করতে হবে 2 বছর আগের জনসংখ্যা। তো এটা হচ্ছে 2 বছর আগের জনসংখ্যার অনুপাত। তো এখানে আমি গুণ করে দিলাম। তো জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা কী পেয়ে যাবে 1 লক্ষ পেয়ে যাবে। তো 2 বছর আগে জনসংখ্যা কত ছিল 1 লক্ষ ছিল। এর পরের অঙ্কটা দেখো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? তোমরা অলরেডি যারা ট্রেনের অঙ্ক করেছো তারা জানো যে একটা ট্রেন যখন এই ধরে নাও একটা ট্রেন যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে তখন শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। বাট যখন কোনো সেতু বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেন সম্মিলিতভাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তো এখানে বলছে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার আর ওই ব্যক্তির গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করে t=6 সেকেন্ড সময়। বলছে ট্রেনটির গতিবেগ কত? তো ট্রেনটা যাচ্ছে এই অভিমুখে, ব্যক্তিটা আসছে এই অভিমুখে, অর্থাৎ দুজনের অভিমুখ কিন্তু ভিন্ন। ধরে নিলাম ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। এখন একটা জিনিস মনে রাখবে, যখন দুটো বস্তুর ডিরেকশান ভিন্ন দিকে হবে তখন তাদের যে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কী হয়? দুটোর গতিবেগের যোগফলের সমান। তো এই ক্ষেত্রে ট্রেনের যে স্পিডটা আমরা বের করবো সেটা কী হবে? ওই ব্যক্তির গতিবেগ প্লাস ট্রেনের গতিবেগের যোগফল। তো এই ক্ষেত্রে ট্রেনের আপেক্ষিক গতিবেগ আমরা কীভাবে বের করব? ট্রেনের গতিবেগ প্লাস ওই ব্যক্তির গতিবেগের যোগফলের সমান হবে। আমরা একটা ফর্মুলা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের এখানে বের করতে হবে গতিবেগ। তো স্পিড ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স আমরা এখানে কত পেয়েছি? 100 মিটার। ট্রেন 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, আর টাইম কত নিচ্ছে? 6 সেকেন্ড। তার মানে এটা আমরা পেলাম মিটার পার সেকেন্ডে। বাট এই সাইডে ট্রেনের গতিবেগ কত? x, আর ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 5। তো দুটো গতিবেগ আমরা যোগ করে ট্রেনের কী পেলাম? আপেক্ষিক গতিবেগ পেলাম। বাট এটা কিলোমিটার পার আওয়ারে আছে বলে আমরা এই সাইডে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করে নেব, কারণ উত্তরও আছে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে। তো 100/6 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমাদের কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করলে এই যে মিটার পার সেকেন্ডটা এটা কি হবে? কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। এখন 6 দিয়ে কাটো, 3 6 18, 5 দিয়ে কাটলে 5 20 100। তার মানে আমরা কী পাচ্ছি? x + 5 = 3 20 60 পাচ্ছি। এখানে উপরে করে নিচ্ছি, দেখো x + 5 = কী পেলাম? 3 20 60। তার মানে 5টা সাইড চেঞ্জ করে আসলে 60 - 5 কত হবে? 55। তো ট্রেনের গতিবেগ হয়ে যাবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো ট্রেন শুধুমাত্র এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেন যে ডিস্টেন্স কভার করবে সেটা কি? শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ডিস্টেন্স কত কভার করছে? 100 মিটার। টাইম কত নিচ্ছে? 6 সেকেন্ড। ফর্মুলা তোমাদের বলে দিয়েছি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখন এদের গতিবেগ কী হবে? ট্রেনের আপেক্ষিক গতিবেগ কী হবে? ওই ব্যক্তির গতিবেগ, কারণ এদের ডিরেকশন আলাদা, প্লাস ট্রেনের গতিবেগ। তাহলে x + 5 হয়ে গেল ট্রেনের রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। তো এখান থেকে আমরা গতিবেগ পেয়ে গেছি, ডিস্টেন্স পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি, এখান থেকে ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখো কী বলছে, 86 নাম্বার কোশ্চেন। এ এবং বি বার্ষিক আয়ের অনুপাত, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় কত সেটা আমাদের বার করতে হবে। একটা জিনিস তোমরা তো সবাই জানো, দেখো আয় থেকে ব্যয় মানে আয় মানে ইনকাম, ব্যয় মানে এক্সপেন্ডিচার। ইংলিশে লিখলাম, আয় থেকে ব্যয় বাদ দিলে বাংলায় লিখে দিচ্ছি, দেখো আয় থেকে ব্যয় সংক্ষেপে লিখলাম। তোমরা কী পাবে? আয় থেকে ব্যয় বাদ দিলে তোমরা পাবে সঞ্চয়। আয় থেকে ব্যয় বাদ দিলে পাবে সঞ্চয়। তো এখানে এদের আয়ের অনুপাত দিয়েছে, ইনকামের অনুপাত দিয়েছে কত? 5:4। 5 আর 4 লিখে ফেললাম। কে এ আর বি। এদের ব্যয় এক্সপেন্ডিচার কত দিয়েছে? 3:2। তো এরা সেভিংস কত করছে দেখো,
5 অনুপাত আয় করলে 3 অনুপাত খরচ করছে, সেভিংস কত হচ্ছে 5 থেকে 3 বিয়োগ দিলে পাবে 2 অনুপাত। 4 অনুপাত আয় করে 2 অনুপাত খরচ করছে, সেভিংস কত করছে 2 অনুপাত। তার ভ্যালু তো এখানে দিয়ে দিয়েছে, তারা প্রত্যেকে সঞ্চয় করে 1600 টাকা। তার মানে আমরা পেলাম এই 2 অনুপাতের ভ্যালু কত হবে 1600 টাকা, কারণ তারা 2 অনুপাত সেভিংস করে আর তার ভ্যালু কত 1600 টাকা। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে 800 টাকা। এখন প্রশ্নে বলেছে এর বার্ষিক আয় কত, এর বার্ষিক আয় হচ্ছে 5 অনুপাত, তার মানে 5 অনুপাতের ভ্যালু কত হবে 5 × 8 = 40, 4000 টাকা। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের। পরের প্রশ্ন দেখো 87 নাম্বার প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লাভ ক্ষতি থেকে বারবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য মানে যেটাকে আমরা বলি মার্কড প্রাইস, লিখিত মূল্য বা ধার্য মূল্য, মূল্যের 64% ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে। তো ধরে নিলাম ধার্য মূল্য বা লিখিত মূল্য বা চিহ্নিত মূল্য, যেটাকে ইংলিশে বলে মার্কড প্রাইস 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত বলছে, চিহ্নিত মূল্যে 64%, তার মানে এটা যদি 100 টাকা হয়ে থাকে মার্ক প্রাইস, তো ক্রয় মূল্য হবে 64 টাকা। বলছে 12% ছাড়ে বিক্রি করলে, তার মানে আমাদের সেলিং প্রাইস কত হবে বলো তো। আর বিক্রয় মূল্য মানে ছাড়ে বিক্রয় মূল্য যদি বলে, সবসময় মনে রাখবে এই মার্কেট প্রাইস ধার্য মূল্যের ওপরে কিন্তু কী হয় ছাড় দেওয়া হয়। এই যে মার্ক প্রাইস এর ওপরে কিন্তু কী দেওয়া হয় ছাড় দেওয়া হয়। তো মার্ক প্রাইসের উপরে যদি আমরা 12% ছাড় দিই তাহলে বিক্রয় মূল্য কত হবে 88 টাকা। এখন বলছে লাভ কত হবে, তো পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু আমরা সবাই জানি লাভ কত হচ্ছে, দেখো 64 টাকায় লাভ হচ্ছে কত টাকা, 88 টাকায় বিক্রি করছে, 64 টাকায় কিনে, 16 আর 24 টাকা, 64 টাকায় লাভ হয় 24 টাকা, তাহলে 100 টাকায় কত হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। 4 × 6 = 24, 4 × 16 = 64, এখনও যাবে 3 × 2 = 6, 8 × 2 = 16, আর 8 দিয়ে 100কে কাটলে 12.5, তার মানে আমাদের উপরে থাকছে 3 আর 12.5। তো 3 × 12.5 করলে তোমরা পাবে 3 × 12 = 36 আর 3 × 5 = 15, 37 পয়েন্ট বা 37.5% প্রফিট হবে। এই পার্সেন্টেজ প্রফিট কীভাবে বার করলাম, পার্সেন্টেজ প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। তো এই ফর্মুলায় ফেলে কিন্তু করলাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্কে দেখো কী বলছে, দেখো এটা কিন্তু বীজগণিত থেকে দিয়েছে। এই টাইপের বীজগণিত তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি, আর এই টাইপের বীজগণিত কিন্তু বহুবার পরীক্ষা আসে। এখন আমরা এখানে ধরে নিলাম, দেখো a = 0.362 আর b = 0.1, এখানে 0.362 তার কিউব আছে। তো এখানে আমরা কি লিখতে পারি a এর কিউব, আর 0.1 তার কিউব, তার মানে এটাকে আমরা লিখতে পারি b এর কিউব। এটা দেখো কী আছে 0.362 তার স্কোয়ার, তার মানে এখানে লিখলাম a এর স্কোয়ার, এখানে আমরা 0.1 তার স্কোয়ার আছে, তো এটা আমরা কি লিখতে পারি b এর স্কোয়ার। একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, দেখো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কী হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b এর স্কোয়ার। এখন যদি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ারকে আমরা সাইড চেঞ্জ করাই তাহলে কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a মাইনাস b। এখন দেখো এখানে আমরা উপরে পেয়েছি a কিউব মাইনাস b কিউব, নিচে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে আলটিমেটলি মাঝখানে আমরা এখানে কী পেয়ে যাবো, চোখ বন্ধ করে বলতে পারবে এখানে আমরা ab পাবো। তো এটাকে আমরা কি ফরম্যাটে লিখতে পেরেছি, দেখো এই যেটা দেওয়া আছে সেটাকে আমরা আলটিমেটলি এইভাবে লিখতে পারলাম a কিউব মাইনাস b কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এটা ইকুয়াল টু কী হবে a মাইনাস b, এটা মানে কী হবে a মাইনাস b। তো এর ভ্যালু আমরা কত ধরেছি, এর ভ্যালু ধরেছি 0.362 মাইনাস বি এর ভ্যালু কত হবে 0.1। তো 0.362 থেকে 0.1 যদি তুমি মাইনাস করো তো কী পাবে 0.262, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। পরের প্রশ্ন দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে, পুরো কাজটি বি একা কত দিনে করবে। তো এখানে দেখো এ আর বি একসাথে করছে, তার মানে এ প্লাস বি একসাথে একটি কাজ কত দিনে করে 30 দিনে। এরপরে বলছে এ ওই কাজটি 16 দিন করেছে, তারপরে বি বাকি কাজ ওই সেম কাজটি 44 দিনে শেষ করে। এ 16 দিন করার পর বি বাকি কাজটি 44 দিনে শেষ করে, তার মানে দুটো কাজ ইকুয়াল। এ প্লাস বি যে কাজটা 30 দিনে করছে
এ 16 দিন করছে, তারপরে বি 44 দিনে শেষ করছে বাকি কাজটা। তো দুটো কাজ সমান বলে আমরা ইকুয়াল করে দিলাম। এখান থেকে আমরা এ আর বি এর যে এফিসিয়েন্সি কর্মক্ষমতা তার অনুপাতটা আমরা বের করতে পারবো। কীভাবে বের করছি দেখো, এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, 30A প্লাস 30B ইকুয়াল কী হয়ে যাবে, 16A প্লাস 44B। এবারে এগুলোকে এক সাইডে করবে আর বিগুলোকে এক সাইডে করবে, করলে কী হচ্ছে দেখো, 30A সাইড চেঞ্জ করলে 16A এখানে প্লাস 16A ছিল, সাইড চেঞ্জ করলে কী হবে মাইনাস 16A ইকুয়ালের এই সাইডে কী হবে 44B, 30B প্লাস 30B সাইড চেঞ্জ করলে হবে কি মাইনাস 30B। তো 30A থেকে 16A বাদ দিলে তোমরা পাবে 14A, এই সাইডে হবে কি 44 থেকে 30 বাদ দিলে পাবে 14B। এখন 14 ক্যান্সেল হলো, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত পেয়ে গেলে 1/1। তো টোটাল কাজ কী হবে দেখো, টোটাল কাজ ছিল এ প্লাস বি ইন্টু 30, এটাই ছিল টোটাল কাজ। এখন এ একদিনে একটা কাজ করে, বি একদিনে একটা কাজ করে, তো টোটাল এ প্লাস বি 30 দিনে কটা কাজ করবে দেখো, এ একদিনে একটা কাজ করে, বি একদিনে একটা কাজ করে, তো দুজন মিলে একদিনে দুটো কাজ করে, তো 30 দিনে তারা কটা কাজ করবে, 1 + 1 2, 30 2 60। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন বলছে বি পুরো কাজটি একা কত দিনে করবে। টোটাল কাজ যদি 60 হয়ে থাকে আর বি যদি একদিনে একটা করে কাজ করে, তাহলে টোটাল কাজ করতে বি এর সময় লাগবে 60কে 1 দিয়ে ভাগ করো, 60 দিন টাইম লাগবে, 60 ডেজ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 60 দিনে। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখতে সহজ, অনেকেই পারো, বাট প্রত্যেক বছর পরীক্ষা আসে। নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% এখানে বৃদ্ধি পায় হবে, ঠিক আছে, কারণ এখানে দেখো কী আছে, রোজ অয়েল রোজ বাই 25%। তো এখানে তোমরা একটু করে নেবে যে বৃদ্ধি হবে, এটা বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচ কোনো বৃদ্ধি পাবে না, ঠিক আছে। তার মানে বাজেটে দাম বাড়ছে 25%, তো কেরোসিন তেলের ব্যবহার কতটা কমালে যে আগে যতটা খরচ হচ্ছিলো এখনও সেম খরচ হবে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে জাস্ট ফর্মুলা একটা ইউজ করবে, দেখো কত পার্সেন্ট বেড়েছে 25%, তো 25টাকে আগে লেখো, বাই নিচে কী হবে, যেহেতু বাড়ছে তার মানে নিচে হবে 100 + 25 ইন্টু 100%। তো এতটা তার ব্যবহার কমাতে হবে। এখন 25/100 + 25 করলে হবে 125 ইন্টু 100, 25 দিয়ে কাটো, 5 25 125 আর 5 20 100, তার মানে ব্যবহার কত কমাতে হবে 20%। আবারও বলছি এই টাইপের অঙ্ক যদি থাকে, কত বলছে 25% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি বা কম যাই বলুক, যেটা বলবে সেটা উপরে থাকবে। তো 25% বৃদ্ধি হয়েছে মানে 25টা উপরে লিখলাম। এখন বলছে বৃদ্ধি হওয়া মানে আমরা নিচে 100-র সাথে 25 যোগ করে দেবো, সেটাই করেছি, ইন্টু 100%। তো এটা করলে তোমাদের উত্তর চলে আসবে। এরপরে দেখো রেশিও মেথডে আমরা কীভাবে করব, বলছে 25% বৃদ্ধি পায়, তো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কী হয় 1/4। তার মানে দাম প্রাইস যদি আগে 4 অনুপাত হতো, দাম বেড়ে সেটা কত হয়েছে 5 অনুপাত। তো দাম বাড়লে আমাদের জিনিসের ব্যবহার কম হয়, তো আমরা কোয়ান্টিটি আগে যদি 5 অনুপাত ব্যবহার করতাম, এখন করছি কত 4 অনুপাত, দাম বেড়ে গেছে। কত অনুপাত কম করছি 1 অনুপাত, কিসের সাপেক্ষে 5-এর সাপেক্ষে, 5-এর সাপেক্ষে 1 অনুপাত কম করছি, তো 100-এর সাপেক্ষে কত হবে 5 20 100, 20% ব্যবহার কমাতে হবে। তো 20% ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা কী বলছে দেখো, একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টে বাউন্ডারি আর 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেটের মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে। তো টোটাল রান করছে 98 রান করেছে, এর মধ্যে বাউন্ডারি মেরেছে 4টে 4 মেরেছে, তো 4টে 4-এ 4 4 16 হবে, আর 6টি ছক্কা মেরেছে, তো 6টি ছক্কাতে কী হবে 6 6 36 রান করেছে। তো টোটাল বাউন্ডারি মেরে রান করেছে কত 16 + 36 52 রান করেছে। এখন দৌড়ে রান কত করেছে, টোটাল রান হচ্ছে 98, বাউন্ডারি মেরে করেছে 52, তো দৌড়ে করেছে কত 46 রান করেছে। এখন আমাদের বলছে যে কত শতাংশ রান দৌড়ে করেছে, তো 98-এর মধ্যে দৌড়ে রান করেছে 46, 100-এর মধ্যে কত করবে সেটা আমাদের বার করলে উত্তর চলে আসবে। তো 23 দুগুণে 46 আর 49 দুগুণে 98, আমাদের কত থাকছে দেখো, 23 আর 100 গুণ করলে 2300, নিচে হচ্ছে 49। তো 2300-কে 49 দিয়ে ভাগ করলে কত হবে সেটা একটু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো নিচে তোমাদের 49 আছে, তার মানে এই 47 তোমাদের উত্তর হবে না, 46% উত্তর হবে না, উত্তর হবে এই অপশান নাম্বার সি আর অপশান নাম্বার ডি থেকে। কারণ দেখো এদের নিচে কী পাচ্ছ দেখো, নিচে 49 পাচ্ছ, আর এখানে আমাদের 2300-কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে 49 দিয়ে, তার মানে আমাদের যে উত্তরটা আসবে তার নিচেও কী থাকবে 49 থাকবে, 49 থাকবে। তো এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। পরের প্রশ্ন দেখো, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়,
তার বর্তমান বয়স বিয়ের বয়সের সময়ের 5/4 গুণ। অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বর্তমান বয়স কত? তো অজয়ের বিয়ের সময় তার বোন 5 বছরের ছোট ছিল, তার মানে কি এখান থেকে আমরা পেয়ে গেলাম অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট। তো বিয়ের সময় 5 বছরের ছোট ছিল, তার মানে এখন তো আর বোন যে 10 বছরের ছোট হয়ে যাবে বা এখন বোন অজয়ের সমান বয়স হয়ে যাবে, এটা কিন্তু না। কারণ একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমার বয়স যখন 10, তোমার বোনের বয়স তখন 5, গ্যাপ কত? 5-এর। তোমার বয়স যখন এখান থেকে 5 যোগ করে তুমি 15 হবে, তোমার বোন তখন কত হবে? 10 হয়ে যাবে। সেই গ্যাপ কিন্তু সেম থাকে, একবার যে গ্যাপটা থাকবে সেটা সারা জীবন সেম থাকবে। তার মানে বিয়ের সময় অজয়ের বোন 5 বছরের ছোট ছিল, তার মানে বিয়ের পরেও 5 বছরের ছোটোই থাকবে। তো অজয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? 6 বছর আগে। তো বিয়ের সময় অজয়ের বয়সের যে অনুপাত সেটা কত ছিল? দেখো 4 অনুপাত। আর বিয়ের পরে অজয়ের বয়সের অনুপাত কত হচ্ছে? 5 অনুপাত। এখান থেকে আমরা পেয়ে গেলাম তার বর্তমান বয়স বিয়ের বয়সের 5/4 গুণ। তো বিয়ের সময় ধরে নিলাম অজয়ের বয়স ছিল 4 অনুপাত, এখান থেকেই পেয়েছি। বর্তমানে অজয়ের বয়স হচ্ছে 5 অনুপাত, গ্যাপ কত? 1 অনুপাতের গ্যাপ। তো এই 1 অনুপাতের ভ্যালুই বলা হচ্ছে 6 বছর। তো বর্তমানে অজয়ের বয়সের অনুপাত কত? 5 অনুপাত। 5 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 5 × 6 = 30 বছর। আমাদের বলেছে অজয়ের বোনের বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমাদের কী বের করতে হবে? অজয়ের বোনের বর্তমান বয়স কত। তো অজয়ের বয়স যদি 30 হয় আর অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট, তার মানে কী হবে? 25 বছর। অজয়ের বোনের বয়স কত? 25 বছর। পরের প্রশ্ন দেখো, দুইটি স্টেশন এ এবং বি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। এদের মধ্যে দূরত্ব কত? 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ স্টেশন থেকে আর বি এর দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 9টায় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে? দেখো এটা 5-6 বছর আগের প্রশ্ন, এখান থেকে কিন্তু একটু কাটা আসে। আমি কিন্তু কেটে নিয়ে আসিনি, জাস্ট যেখান থেকে আমি এই পিডিএফটা নিয়ে এসেছি সেখানে কিন্তু কাটা ছিল। তো দুটো স্টেশন এ আর বি স্টেশন, এদের মধ্যে দূরত্ব কত বলছে? 330 কিলোমিটার। এদের মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। এখন একটা ট্রেন এখান থেকে যাত্রা শুরু করছে সকাল 8টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর আরেকটা ট্রেন এখান থেকে সকাল 9টায় 70 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করছে। তো একটা জিনিস এখানে ধরে নাও যে সকাল 8টার থেকে 1 ঘন্টা পরে মানে সকাল 9টায় এই ট্রেনটা এখানে থাকবে, 60 কিলোমিটার অতিক্রম করে আসবে। তো এই পজিশনে থাকবে যে ট্রেনটার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এদের মধ্যে দূরত্ব কত কম হলো? 60 কম হয়ে গেছে, তার মানে দূরত্ব কত থাকছে? 260 বিয়োগ করে 270 কিলোমিটার। এখন ট্রেন দুটোর অভিমুখ একে অপরের বিপরীত দিকে, তার মানে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ হবে এদের গতিবেগের যোগফল। তো এদের স্পিড হয়ে যাবে রিলেটিভ স্পিড, আমি এখানে RS লিখলাম। রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? 60 + 70, তার মানে কত হবে? 130 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে কি ট্রেন দুটি কখন মিলিত হবে, আমাদের টাইম বের করতে বলেছে। তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত এখন? ডিস্টেন্স এখন দুটো ট্রেনের মধ্যে 270 কিলোমিটার। সকাল 8 মানে 9টার সময় দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স থাকবে কত? 270 কিলোমিটার। এদের রিলেটিভ স্পিড কী পেয়েছি? 130, সরি এটা ছিল 75 কিলোমিটার, ভুল হচ্ছে একটু, 70 না 75 ছিল এটা। তো 60 + 75 করলে তোমরা পাবে 135। তো এখানে 135 লিখে ফেলো, 270কে 135 দিয়ে কাটলে তোমরা পাবে 2 আওয়ার। তার মানে সকাল 9টার পরে ওই ট্রেন দুটো 2 ঘন্টা পরে মিলিত হবে। অর্থাৎ সকাল 9টায় যদি ওই ট্রেনটা এখান থেকে আর সকাল 9টায় যদি অপর ট্রেন এখান থেকে যাত্রা শুরু করে, তার মানে তারা একে অপরের সাথে 2 ঘন্টা পরে, 9টা বাজার 2 ঘন্টা পরে মিলিত হবে। তার মানে সকাল 11টায় তারা মিলিত হবে। দেখো পরের অঙ্কটা কি বলছে? একটি মেশিনের মূল্য প্রতি বছরে 10% হারে হ্রাস পায়, এটা কী হবে? হ্রাস হবে। যদি মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হয় তবে 2 বছর আগে, এখানে বলছে 2 ইয়ার্স ago, 2 বছর আগে মেশিনের মূল্য কত ছিল? তো ধরে নিলাম 2 বছর আগে মেশিনের মূল্য ছিল P টাকা, 10% কমছে, তাহলে 1 বছর পরে ওই P টাকা কী হবে? 10% কমে P × 90% হয়ে যাবে। পরের বছর আবার 10% কমছে, তাহলে কত হবে? P × 90% × 90%, 10% করে কমেছে। তো এটার ভ্যালু কত হয়ে যাবে? 1,62,000 এর সমান। এখন দেখো P গুণিতক পার্সেন্টেজ উঠে গেলে কী হবে? 90/100। এটাকে তোমরা রেশিও মেথডেও করতে পারো, এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার নেই। 0 0 0 ক্যান্সেল হলো, উপরে থাকছে P গুণিতক
81, নিচে হচ্ছে 100, ইকুয়াল টু কত? 1,62,000। এখন 81 দিয়ে এটাকে কাটলে কতবার যাবে? 81 দুগুণে 162, আর এই 3টে শূন্য ছিল, 2-এর পিঠে 3টে শূন্য বসাও। তো পি মানে কত পাচ্ছ দেখো? 2000 গুণিতক এই নিচের 100, উপরে ওই সাইডে সাইড চেঞ্জ করলে গুণ হয়ে যাবে, তো গুণ করলে তোমরা উত্তর পাবে 2 লক্ষ টাকা। তো 2 বছর আগে মেশিনটির মূল্য ছিল কত? 2 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা রেশিও মেথডেও করতে পারতে। রেশিও মেথডে কী করতে? 10%, মানে এটাকে তোমরা ভগ্নাংশে লিখলে 1/10 হতো। অর্থাৎ প্রথমে যদি 10 অনুপাত হয়ে থাকে, 1 অনুপাত কমেছে ভ্যালু, তার মানে কত হবে? 9 অনুপাত। পরের বছর আবার 10 থেকে 9 কম হবে, তার মানে কত কমছে দেখো? 9-9 81, 10-10 100। প্রথমে মেশিনের মূল্য ছিল 100 অনুপাত, পরে হয়েছে কত? 81 অনুপাত। সেই 81 এর ভ্যালু কত দিয়েছে? 1,62,000। তো 81 এর ভ্যালু দিয়েছে 1,62,000। তোমাদের 100 এর ভ্যালু বার করলে তোমাদের রাইট অ্যান্সার আসবে অপশান নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে রেশিও মেথডেও করতে পারো, যেটা দেখিয়েছি এইভাবেও করতে পারো, দুটোতেই তাড়াতাড়ি হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, এখানে বলছে 6/7/8 এর চেয়ে 6/7/8 কত বেশি। এখন এটা তোমরা বাড়িতেই করবে, শুধুমাত্র জাস্ট বিয়োগ করতে হবে। আমি একটু জাস্ট হিন্টসটা দিয়ে দিচ্ছি। 6/7/8 এটাকে আমরা কি লিখতে পারি দেখো? এটাকে আমরা লিখতে পারি 6/1 গুণিতক এই নিচের 8টা পাল্টেকে উপরে চলে যায়, তাহলে কি হচ্ছে? উপরে 6-8 48 আর 7-1 7, তাহলে 48/7। তার মানে এটা মানে আমরা কী পেয়েছি? 48/7। তো এই 6/7/8 এর থেকে কত বেশি, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। এখন দেখো 6/7/8 এটাকে আমরা কি লিখতে পারি? 6/7-8 56, তার মানে এটাকে আমরা লিখতে পারি 6/56। এখন বিয়োগ করলে কত বেশি হবে সেটা তোমরা বিয়োগ করে আমাকে কমেন্টে জানাবে। উত্তরটা জাস্ট বিয়োগ করলে চলে আসবে। পরের অঙ্কে দেখো 95 নম্বর প্রশ্ন। দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% আর এত পার্সেন্ট কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম? তার মানে আমরা ধরে নিলাম তৃতীয় সংখ্যা যদি 100 হয়ে থাকে, এর থেকে প্রথম সংখ্যা কত কম? 40%। তার মানে প্রথম সংখ্যা কত হয়ে যাবে? 100 থেকে 40 বিয়োগ করে 60 হবে। আর দ্বিতীয় সংখ্যা কত হবে? 55% কম। তার মানে 100 থেকে 55 বিয়োগ করে তোমরা পাবে 45। তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে 45 আর প্রথম সংখ্যা হচ্ছে 60। এখন বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত কম। তো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ দাও, কত হচ্ছে? 15 কম। কার থেকে? প্রথম সংখ্যার থেকে। তো 100 এর সাপেক্ষে কত কম হবে সেটা আমাদের বার করতে হবে। 4-15 60, 4-25 100, 25% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? 25% কম। পরের অঙ্ক কি বলছে দেখো, কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এখন লাভ মানে তোমরা সবাই জানো, লাভ প্রফিট মানে আমরা কী লিখি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি লোকসান মানে আমরা কী লিখি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করি। এখানে বলছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তার মানে আমরা লাভটা এখান থেকে বের করতে পারবো। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। এটা ইকুয়াল হবে কিসের সাথে দেখো? 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তার মানে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য, তার থেকে 20% বেশি। তো 20% বেশি মানে এটাকে আমরা কী লিখবো? 120/100। দুটো শূন্য ক্যান্সেল হলো, 6 দুগুণে 12, 5 দুগুণে 100। এখন এই 5টা এই সাইডে আসলে আমরা কি লিখতে পারি দেখো? 1060 গুণিতক 5 মাইনাস 5 সিপি ইকুয়াল হয়ে যাবে কি? 6 সিপি, মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য মাইনাস 950 গুণিতক 6। এখন ক্রয় মূল্য দুটোকে এক সাইডে করো। ক্রয় মূল্য দুটোকে এক সাইডে করলে কি হবে? 5 সিপি মানে কস্ট প্রাইস, 6 কস্ট প্রাইস একসাথে করলে হবে 11 সিপি। আর এই দুটোকে এক সাইডে করলে তোমরা পাবে দেখো 1060 গুণিতক 5 প্লাস 950 গুণিতক 6। দেখো উভয়ের মধ্যে কী আছে? একটা করে শূন্য আছে, তার মানে আমরা 10 কমন নিতে পারি। 10 কমন নিয়ে এই সাইডে কী থাকছে? 106, একটা শূন্য কমন নিয়েছি, তার মানে এখানে তোমরা পাবে 5 দিয়ে 106কে গুণ করলে 530 প্লাস এই শূন্য তো কমন নিয়েছি, তো 95 আর 6 গুণ করলে তোমরা পাবে 570। তো 11 সিপি ইকুয়াল টু কী হচ্ছে? 10 গুণিতক 530 প্লাস 570। তো 10 গুণিতক 530 আর 570 যোগ করলে হবে 1100। এই সাইডে ছিল কত? 11 সিপি। এখন এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যাব কত হচ্ছে দেখো? 10 গুণিতক 1100, নিচে হচ্ছে 11। তো 11 দিয়ে কাটো, 11 কে 11, উপরে থাকছে 10 আর 100। তো কস্ট প্রাইস হয়ে যাবে 10 আর 100 গুণ করলে 1000 হবে। এখন বলছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো 1000 টাকার উপরে 20% লাভ কীভাবে বের করবে? 1000 গুণিতক 120/100। তো দুটো শূন্য ক্যান্সেল হলো, 100 আর 12 গুণ করলে 1200 টাকা।
তার মানে 1200 টাকায় বিক্রি করলে কী হবে, 20% লাভ হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো কী বলছে। এই টাইপের অঙ্ক অলরেডি আমি দুটো ক্লাসে করিয়ে দিয়েছি। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদে কত বছরে কী হবে, 8 গুণ হবে। তার মানে 5 বছরে কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। 5 ইয়ার্সে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কত বছরে সেটা 8 গুণ হবে আমাদের বার করতে হবে। তো এই অঙ্ক করার একটাই ট্রিক, সেটা কি, প্রথমে কি বলছে 5 বছরে দ্বিগুণ হবে। এখন এই 8টাকে আমরা 2-এর পাওয়ারে লিখব। তো 8টাকে 2-এর পাওয়ারে নিয়ে লিখতে গেলে কি লিখতে পারি, 2-এর পাওয়ার কত, কিউব। 2-এর পাওয়ার 3 রাখলে সেটাকে আমরা কী বলি, 2 টু দ্য পাওয়ার কিউব, মানে 8 হয়। এখন এই যে পাওয়ার পেলাম 3, আর দ্বিগুণ হয়েছে কত বছরে, 5 বছরে। তো 5 আর 3 গুণ করো, কী পাবে, 15 পাবে। তার মানে 8 গুণ হবে কত বছরে, 15 বছরে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলছি, এই টাইপের অঙ্ক অনেকবার করিয়েছি, আজকেও তোমাদের বললাম। এখানে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 8 গুণ হবে। এখানে দ্বিগুণ বলেছে বলে আমরা 8টাকে 2-এর পাওয়ারে নিয়ে লিখলাম। তো 2-এর পাওয়ার কত হবে, 2-এর পাওয়ার 3 হলে 8 হয়, 2 টু দ্য পাওয়ার কিউব মানে 8। এখন এই পাওয়ার আর বছর যেটা দেওয়া আছে সেটা গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের অঙ্কটা কী বলছে দেখো। স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা, একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বিপরীতে কত যায়, 14 কিলোমিটার। স্রোতের বেগ কত হবে। ধরে নাও স্রোতের বেগ হচ্ছে এসভি, নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো স্রোতের অভিমুখে এদের গতিবেগ কী হয়, স্রোতের অভিমুখে গতিবেগ হয় নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটাই হয়। আর স্রোতের বিপরীতে নৌকার বেগ কী হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটাই হয়। এখন দেখো উভয় ক্ষেত্রে টাইম সেম লাগছে, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত যাচ্ছে স্রোতের অভিমুখে, 26 কিলোমিটার। স্পিড কত, 10 প্লাস এসভি, ইকুয়াল হবে কিসের সাথে, স্রোতের বিপরীতে যাচ্ছে 14 কিলোমিটার, স্পিড কত, 10 মাইনাস এসভি। দুটো ইকুয়াল হয়ে গেল। এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো 26 দিয়ে এটা গুণ হবে, আর 14 দিয়ে এটা গুণ হবে। তার মানে কত হচ্ছে, দেখো 26কে 10-এর সাথে গুণ করলে 260 পাবে। 260 মাইনাস 26 এসভি, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। আর 14 আর 10 গুণ করলে 140 প্লাস 14 এসভি। তো এই 140টা এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে কত হচ্ছে বলো তো, 120। 26টা এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে কত হচ্ছে, 40 এসভি। তো 120কে 40 দিয়ে কাটলে কী হবে, দেখো এসভি ইকুয়াল টু 120/40 কাটলে হচ্ছে 3। তার মানে স্রোতের গতিবেগ কত হবে, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। এখানে কনসেপ্টটা হচ্ছে কি, নৌকার গতিবেগ দিয়েছে, স্রোতের গতিবেগ দিয়েছে। তো স্রোতের অভিমুখে নৌকার গতিবেগ কী হয়, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। স্রোতের বিপরীতে কী হয়, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। দুটো স্পিড আমরা পেয়ে গেলাম, ডিস্টেন্স দেওয়া আছে, টাইম বলেছে ইকুয়াল, তো দুটো টাইমকে ইকুয়াল করেছে, আমাদের উত্তর চলে এসছে। পরের প্রশ্নে দেখো কী বলছে, 3টি গাড়ির বেগের অনুপাত দিয়েছে 5:4:6। বলছে একই, এখানে একটু দেখো জাস্ট এই যে পিডিএফটা একটু কেটে গেছে। এখানে ইংলিশে আমি বলছি, এখানে দেখো দ্য স্পিড অফ দ্য 3 কার্স আর ইন দ্য রেশিও দেওয়া আছে 5:4:6। দ্য রেশিও অ্যামং দ্য টাইম টেকেন বাই দেম ইন ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। তো সমদূরত্ব অতিক্রম করতে, সেম ডিস্টেন্স অতিক্রম করতে গাড়ি 3টি যে সময় লাগে সেই সময়ের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। এদের বেগের অনুপাত দেওয়া আছে 5:4:6, আর সমান দূরত্ব অতিক্রম করতে এদের যে সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো তোমরা সবাই জানো ডিস্টেন্স, এখানে সমান দূরত্ব বলেছে। ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট থাকে তখন স্পিড কী হয়, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইমের সাথে, অর্থাৎ এই যে গতিবেগ সময়ের সাথে কী হয়, ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ গতিবেগের অনুপাত যেটা হবে সময়ের অনুপাত তার সবসময় কী হবে, অপোজিট হবে। এখন এটাকে আমরা কী লিখতে পারি, ব্যস্তানুপাতিক বলেছে, তার মানে এটাকে আমরা 1/5 লিখতে পারি। এটাকে আমরা কী লিখতে পারি, 1/4। কারণ এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, টাইম ইকুয়াল টু কী হচ্ছে, 1/স্পিড, ব্যস্তানুপাতিক, এইভাবে তো বলতে পারি। তো টাইমটা আমাদের বার করতে হবে। তো স্পিড কত, প্রথম ক্ষেত্রে 5 অনুপাত, তাহলে টাইম কত হবে, 1/5 রেশিও হবে। দ্বিতীয় ক্ষেত্রে ছিল কত, স্পিড 4 অনুপাত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টাইম হবে 1/4 রেশিও, আর তৃতীয় ক্ষেত্রে হবে 1/6। এখন এই 5, 4 আর 6 লসাগু নাও। 5, 4 আর 6 লসাগু করলে কী হবে, 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো 3 দুগুণে 6, 5, 6, 30, 60। তো 60 দিয়ে সব কটাকে ভাগ করলে তোমরা টাইমের রেশিও পেয়ে যাবে। তার মানে কত হচ্ছে, 5, 12, 60, 12, 4, 15, 60, 6, 10, 60, 12, 15, 10 ইজ দ্য রাইট অ্যান্সার।
এখানে কিছুই নেই, জাস্ট গতিবেগের অনুপাত দেওয়া আছে, টাইমের অনুপাত কী হবে, জাস্ট অপোজিট হবে, গতিবেগের অপোজিট। তাই এখানে করেছি 5 দেওয়া ছিল গতিবেগ, 1/5 করেছি টাইম। 4 দেওয়া ছিল গতিবেগ, 1/5 হয়েছে টাইমের রেশিও। 6 দেওয়া ছিল গতিবেগ, 1/6 হয়েছে টাইমের রেশিও। এখান থেকে আমরা এদের লসাগু করে ক্যালকুলেশন করলাম, আমাদের টাইমের রেশিও চলে আসলো। পরের প্রশ্ন দেখো 93 নাম্বার প্রশ্ন, যদি বার্ষিক এত % হারে 3 বছরের কোনো টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার একই সময়ে একই হারে সরল সুদ কত হবে? তো এটা একটু আমরা রেশিও মেথডে করব। দেখো রেশিও মেথড খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 16/2/3%। তো এটাকে আমরা ভগ্নাংশ করে নিলে কী হবে, দেখো 3 × 48 + 2 50/3%। তো পার্সেন্টেজটা তুলে দিলে আমরা এখানে লিখতে পারি 1/100। তো 50 × 2 = 100, তার মানে কত হচ্ছে 1/6। তো এত % হারে কী হচ্ছে, সুদ হচ্ছে। তো আমাদের প্রিন্সিপাল যদি 6 অনুপাত হয়ে থাকে, 1 বছর পরে সুদ হচ্ছে কত, 1 অনুপাত। তার মানে প্রিন্সিপাল যদি প্রথম বছরে 6 হয়, 1 বছর পরে সুদ আসলে অ্যামাউন্ট কত হচ্ছে, 7 অনুপাত। পরের বছর আবার প্রিন্সিপাল 6 হলে অ্যামাউন্ট কত হচ্ছে, 7 অনুপাত। তারপরের বছর আবার প্রিন্সিপাল 6 অনুপাত হলে অ্যামাউন্ট হচ্ছে 7 অনুপাত। তো 3 বছরে প্রিন্সিপাল কত, 6 × 6 = 36, 216। অ্যামাউন্ট কত, 3টে 7 গুণ করলে তোমরা পাবে হচ্ছে 343। এখন সুদটা বের করে নিতে পারবে, প্রিন্সিপাল এত, সুদ আসল এত, সুদ কত হবে, সুদ ইকুয়াল টু সুদ আসল 343 মাইনাস হচ্ছে 216 করলে তোমরা পাবে কত, এখান থেকে 7 2 127 পাবে। দেখো এই 127 ভ্যালু দেওয়া আছে কত, চক্রবৃদ্ধি সুদ এটা পেয়েছি আমরা। 127 অনুপাতের মান দেওয়া আছে 1270। তো 127 মান দেওয়া আছে 1270, আমাদের বের করতে হবে কত, সরল সুদ কত হবে। তো সরল সুদ বের করার ফর্মুলা তোমরা সবাই জানো, I = PTR/100। তো এখানে পি কত পেয়েছি, প্রিন্সিপাল 216, টি কত 3 বছর, সুদের হার 50/3 আর নিচে 100। 3 3 কাটো, 50 × 2 = 100, 2 দিয়ে কাটলে 108। তো এই 108 অনুপাতের ভ্যালু আমাদের বের করতে হবে। তো 127 দিয়ে কাটলে এটা 10 বাদ যাবে, 10 × 108 মানে কত, 1080। তার মানে আমাদের ওই একই সময়ে সরল সুদ কত হবে, 1080 টাকা হবে, যে সময় জটিল সুদ কত হচ্ছে 1270 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। বলছে একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলা হলো, বাট ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়ে থাকে, তবে ওই সংখ্যাটি কত? তো এই টাইপের অঙ্ক এক্স ধরেও করা যায়, বাট এক্স ধরে এখানে করবো না। এখানে কি বলছে দেখো, সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলেছিল, বাট সে কী করেছে, 5/6 অংশ নির্ণয় করতে বলেছে। এখন আমরা ধরে নেব সংখ্যাটি কত হবে, সংখ্যাটি ধরে নেব 16 আর 6 যদি গুণ করি, 16 আর 6 গুণ করলে কত হয়, 6 × 96। এখন হচ্ছে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 96। তো এই 96-এর সে কী করেছে, 96-এর ক্ষেত্রে সে 5/6 অংশ নির্ণয় করেছে। তাহলে কত হচ্ছে দেখো, 96-এর 5/6 যদি তুমি করো, 6 × 16 96, 5 × 16 80। বাট আমাদের করতে হতো কত, 96-এর 5/16 অংশ বের করতে হতো, কিন্তু সে বের করেছে 96-এর 5/6 অংশ। তাহলে 16 দিয়ে কাটো, 6 × 16 96, 5 × 6 30। তো এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো, এদের মধ্যে ডিফারেন্স দেখো 80 - 30, এদের মধ্যে ডিফারেন্স দিয়েছে 150। এটাই তো দিয়েছে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, হওয়া উচিত ছিল কত, 30, বাট সে বের করেছে কত, 80। কারণ আমরা ধরে নিয়েছি এই যে 16 আর 6 গুণ করে পেয়েছি কত, 96। সংখ্যাটি আমরা 96 ধরে নিলাম। এই 96-এর 5/16 অংশ বের করার কথা ছিল, 96-এর 5/16 কত, 30 হয়, বাট সে বের করেছে কত, 96-এর 5/6 অংশ। এখানে বলা আছে দেখো, 96-এর 5/6 অংশ বের করেছে। 96-এর 5/6 অংশ কত, 80। এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 150। তার মানে 80 থেকে 30 বিয়োগ করো 50, 50 অনুপাতের ভ্যালু হচ্ছে 150। 50 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 3। 1 অনুপাতের ভ্যালু কত হবে, 3। বলেছে সংখ্যাটি কত, সংখ্যা হচ্ছে 96 রেশিও ধরেছি আমরা, সংখ্যাটি হচ্ছে 96। তো 96 রেশিওর ভ্যালু হয়ে যাবে 3 × 96 মানে 318। হাতে হচ্ছে 1, 3 9 27 আর 28, 288। আবারও তোমাদের একটু বলে দিচ্ছি, দেখো 5/16 বলা আছে, 5/16 একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলেছিল, বাট সে কী করেছে, 5/6 অংশ নির্ণয় করেছে। আমরা সংখ্যাটি কীভাবে বের করলাম, এই 16 আর 6 গুণ করলাম, করে কত পেয়েছি, 96। ধরে নিলাম 96 হচ্ছে ওই সংখ্যা, ওই সংখ্যার 5/16 অংশ কত হবে, 30 হবে। বাট ভুলবশত সে কী বের করেছে,
5/6 অংশ, 5/6 অংশ মানে কত, কাটাকাটি করলে তোমরা পাবে 80। তো এদের মধ্যে যে ডিফারেন্স সেটাই দেওয়া আছে 150, তো ডিফারেন্স 50-এর ভ্যালু দেওয়া আছে 150, 1-এর ভ্যালু 3, আমাদের সংখ্যাটি আমরা কত ধরেছি 96, তো 96-এর অনুপাত কত হবে 288। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক কী বলছে দেখো, এখানে একটু বাংলায় একটু দেখো মিস্টেক আছে, এই সাইডে তোমরা একটু ইংলিশটা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 510 ভিজিটর্স, অর্থাৎ একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে কতজন আসে 240 জন। তাহলে রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে এখানে হবে 30 দিনের মাসে লাইব্রেরিতে গড়ে কতজন করে আসে সেটা আমাদের বার করতে হবে। এভারেজটা বার করতে বলেছে, এভারেজ নাম্বার অফ ভিজিটর্স পার ডে ইন এ মান্থ অফ 30 ডেজ, 30 দিনের মাসে গড়ে কতজন আসে সেটা বার করতে হবে। তো দেখো মাসটা কী বলছে, সানডে দিয়ে শুরু হচ্ছে, তার মানে যে বাদ দিয়ে শুরু হবে সেটা আমাদের কতদিন থাকবে ওই মাসে, 5 দিন থাকবে। যদি মনে করো মন্ডে দিয়ে সোমবার দিয়ে শুরু হতো, তার মানে সোমবার ওই মাসে কটা আসতো, 5টা আসতো। তার মানে রবিবার পাবো আমরা 5টা আর বাকি দিন পাবো 25টা। তো রবিবার করে কতজন আসে, 510 জন করে, তার মানে 5 গুণিতক 10 করো, 510, প্লাস বাকি দিনগুলোতে কতজন করে আসে 240, তো 25 গুণ 240, টোটাল দিন সংখ্যা কত 30, তো 30 দিয়ে ভাগ করো, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 510 × 5 করলে 5 × 1 = 5, 5 × 5 = 25 এতজন। আর বাকি দিনগুলোতে হচ্ছে কত, 25 আর 24 গুণ করে ফেলো, 4 25 100, 25 দুগুণে 50, 600 জন। আর এই সাইডে একটা শূন্য ছিল মানে 6000 জন হচ্ছে, ভাগ 30। তার মানে আলটিমেটলি আমরা কত পাবো, 8550/30, 0 0 কাটো। এখন এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 এ 5 15, সরি 3 8 24, 3 এ 5 15, 285 জন। তাহলে প্রতিদিন গড়ে কতজন করে আসছে, 285 জন করে আসছে। পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার প্রকৃত ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে যে বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি তার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এখন তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয়, সমান হয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু ইকুয়াল হয়, এই বাহু আর এই বাহু ইকুয়াল হয়। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়েছে, যদি আমি 4 কমাই তার মানে ডিক্রিজ করছি, মানে তীর চিহ্নটা নিচেই দিলাম, আর প্রস্থ 3 বাড়াচ্ছি তার মানে এটাকে তীর চিহ্নটা উপরে দিলাম, দিলে পাচ্ছি কি একটা বর্গক্ষেত্র। তো তোমরা সবাই জানো বর্গক্ষেত্রে কী হয়, বাহু সব ইকুয়াল হয়, যদি এটা এক্স হয় এটাও এক্স হবে, এটা এক্স হবে, এটা এক্স হবে। তো আমাদের কী করতে হবে, সবগুলোকে এক্স করে নিতে হবে। তো এক্স করতে গেলে কী করব, যদি আমি 4 সেন্টিমিটার কমাই তার মানে দেখো যদি x+4 হয়ে থাকে একটা বাহু, সেখান থেকে তুমি 4 কমালে কী পাবে বলো তো, এক্স পাবে। তার মানে আয়তক্ষেত্রের একটা বাহু কী হয়ে যাবে, x+4, এখান থেকে 4 কমাচ্ছি, তো এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, আয়তক্ষেত্রে একটা বাহু x+4 পেয়ে গেলাম। তো এটা x+4 মানে এটাও কী হবে, x+4। আর এখান থেকে 4 কমালে x+4 থেকে 4 কমালে তুমি পাবে কি, এক্স পাবে। তো দেখো আমরা একটা এক্স করে ফেললাম। এবার এই সাইডটা আমাদের এক্স করতে হবে, কী করে করবো দেখো, যদি বলছে 3 বাড়ালে, তার মানে যদি আয়তক্ষেত্রের প্রস্থ যদি x-3 হয়ে থাকে, এখান থেকে যদি আমরা 3 বাড়াই তার মানে দেখো -3 + 3 ক্যান্সেল হলো, এখান থেকে আমরা x পেয়ে গেলাম। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ কী হবে, x-3 সেন্টিমিটার। তো এটা x-3 হলে এই সাইডেও কী হবে, এটাও x-3 হবে। এখন বলছে উভয়ের ক্ষেত্রফল সেম, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেম। তো প্রকৃত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল x+4, প্রস্থ ছিল x+3, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, বাহু কত এক্স, তার স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে x² + 4x - 3x - 12 = x²। তো x² ক্যান্সেল হলো, x = -12, এই সাইডে আসলে তোমরা পাবে কি 12। এখন দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বার করতে পারবো, কী ছিল x+4, তো x এর ভ্যালু 12, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লেন্থ কত হবে, 12 + 4 মানে 16 হয়ে যাবে। আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ ছিল x-3, তো 12 থেকে 3 বাদ দিলে তোমরা পাবে হচ্ছে 9। বলছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার = 2 × লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ কত 16 আর ব্রেথ হচ্ছে 9, তো 16 + 9 তার মানে 2 × 16 + 9 25, 50 সেন্টিমিটার। তো রাইট অ্যান্সার কত হবে, 50 সেন্টিমিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি অঙ্ক, যেগুলো তোমাদের বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছিলো। আর এগুলো এই টাইপের প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তারা অবশ্যই ক্লাসটা অনেক ভালোভাবে এনজয় করেছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।